তবে একটা বিষয়ে আমি নিশ্চিত। আমি আরিয়ানকে স্বামী হিসেবে গ্রহণ করব না। যাই হোক না কেন, আমি এই অন্যায়ে রাজি হব না। আমি রাহুলকে ভালোবাসি। রাহুলই আমার স্বামী। আর এ কি সিদ্ধান্ত? আমাদের এই শহর ছেড়ে চলে যেতে হবে। কোথায়? যেখানে আরিয়ান আমাদের খুঁজে পাবে না। আমি ভাবলাম, কিন্তু সে আমাদের ছেলে। হ্যাঁ, কিন্তু সে আমাদের জন্য বিপদ হয়ে উঠেছে। আমি বুঝতে পারছিলাম রাহুল ঠিক কথা বলছে। কিন্তু নিজের ছেলেকে ছেড়ে যেতে মন চাইছে না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হল যখন আরিয়ান হঠাৎ একদিন বোর্ডিং স্কুল ছেড়ে বাড়িতে চলে এল। আরিয়ান, তুমি এখানে কি করছ? মা, আমি আর স্কুলে থাকতে পারছি না। আমি তোমার কাছে থাকতে চাই। কিন্তু তোমার পড়াশোনা? আমি এখানকার স্কুলে পড়ব। রাহুল রেগে গেল। তুমি স্কুল ছেড়ে এসেছ কেন? কারণ আমি মাকে ছেড়ে থাকতে পারছি না। তুমি ফিরে যাবে? না, আমি যাব না। আরিয়ান জিদ ধরল। সে বলল যে সে আর বোর্ডিং স্কুলে যাবে না। আমরা বাধ্য হয়ে ওকে স্থানীয় স্কুলে ভর্তি করালাম। কিন্তু এতে আমাদের সমস্যা আরও বেড়ে গেল। আরিয়ান এখন সব সময় বাড়িতে আমার পেছনে পেছনে ঘুরে। মা, আমি তোমার সাথে বাজারে যাব। আমি একা যাব। না, আমি যাব। এভাবে আরিয়ান আমাকে একা কোথাও যেতে দিত না। রাহুল যখন অফিসে থাকত, তখন আরিয়ান আমার কাছে আরও এগিয়ে আসার চেষ্টা করত। মা, আমি তোমাকে জড়িয়ে ধরতে পারি? না। কেন? আমি তো তোমার ছেলে। তুমি এখন বড় হয়েছ। কিন্তু বাবা তো তোমাকে জড়িয়ে ধরে। আমি কি উত্তর দেব বুঝতে পারতাম না। একদিন আরিয়ান আমার রুমে এসে দরজা বন্ধ করে দিল। আরিয়ান, দরজা খোলো। না মা, আমি তোমার সাথে কথা বলবো। কি কথা? আরিয়ান আমার কাছে এসে বসল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। না মা, আমি তোমাকে বাবার মতো করে ভালোবাসি। আমি উঠে দাঁড়ালাম। আরিয়ান, এসব কথা বলো না। কিন্তু আরিয়ান আমার হাত ধরল। মা, আমার কথা শোনো। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। কিন্তু আরিয়ান আঁকড়ে ধরে রাখল। মা, আমি তোমাকে চুমু দিতে পারি? না। কেন? বাবা তো দেয়। সে আমার স্বামী। আর আমি তোমার ছেলে। আমার অধিকার বেশি। আমি জোরে চিৎকার করলাম। আরিয়ান, আমাকে ছেড়ে দাও। আরিয়ান আমাকে ছেড়ে দিল। কিন্তু বলল, মা, আমি তোমাকে ছাড়ব না। আমি তোমাকে পাবই। আমি দৌড়ে রুম থেকে বের হয়ে এলাম। রাহুলকে সব বলার পর রাহুল বুঝতে পারল পরিস্থিতি খুবই খারাপ হয়ে গেছে। তানিয়া, আমাদের আরিয়ানকে কোথাও পাঠিয়ে দিতে হবে। কোথায়? যে কোনো হোস্টেলে। বা আমার কোনো আত্মীয়ের কাছে। কিন্তু সে মানবে? মানতে হবে। রাহুল আরিয়ানকে ডেকে বলল, আরিয়ান, তুমি তোমার মামার বাড়িতে থাকবে। কেন? তোমার ভালোর জন্য। আমি যাব না। তোমাকে যেতেই হবে। আরিয়ান রাগে গর্জন করে উঠল। আমি কোথাও যাব না। আমি মায়ের কাছে থাকব। রাহুল জোর করে আরিয়ানকে তার মামার বাড়িতে পাঠিয়ে দিল। কিন্তু সে সেখানে মাত্র দুদিন ছিল। তৃতীয় দিন সে আবার বাড়িতে ফিরে এল। আমি কোথাও যাব না। আমি মায়ের কাছে থাকব। রাহুল বুঝতে পারল আরিয়ানকে কন্ট্রোল করা অসম্ভব। আমরা শেষ উপায় হিসেবে পুলিশের সাহায্য নেওয়ার কথা ভাবলাম। কিন্তু তাতে আমাদের সব কিছু ফাঁস হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। শেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই শহর ছেড়ে চলে যাব। আরিয়ানকে কিছু না বলে। আমরা গোপনে বাড়ি ভাড়া দিয়ে অন্য শহরে চলে গেলাম। কিন্তু আরিয়ান আমাদের খোঁজ পেয়ে গেল। সে আমাদের নতুন ঠিকানা বের করে ফেলল। একদিন হঠাৎ সে আমাদের নতুন বাড়িতে চলে এলো। তোমরা আমাকে ফেলে এসেছ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। মা, তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে এলে? আরিয়ান, আমরা তোমার ভালোর জন্য। আমার ভালো? আমার ভালো হচ্ছে তোমার কাছে থাকা। রাহুল আরিয়ানকে বোঝানোর চেষ্টা করল। কিন্তু সে শুনল না। আমি এখানেই থাকব। তোমাদের সাথে। আমরা বুঝলাম আরিয়ান থেকে রেহাই পাওয়া অসম্ভব। এভাবে আরিয়ান আমাদের সাথে থাকতে লাগল। কিন্তু তার আচরণ দিন দিন আরও অস্বাভাবিক হতে লাগল। সে আমাকে কখনো একা থাকতে দিত না। এমনকি বাথরুমে গেলেও দরজার সামনে দাঁড়িয়ে থাকত। মা, তুমি কতক্ষণ বাথরুমে থাকবে? আরিয়ান, তুমি দূরে যাও।
না, আমি এখানেই থাকব। এভাবে আরিয়ান আমার প্রাইভেসিতে হস্তক্ষেপ করতে লাগল। রাত্রে সে আমার রুমের দরজার সামনে চেয়ার পেতে বসে থাকত। আরিয়ান, তুমি নিজের রুমে যাও। না, আমি এখানেই থাকব। যদি তোমার কিছু প্রয়োজন হয়। রাহুল রেগে গিয়ে আরিয়ানকে জোর করে তার রুমে নিয়ে যেত। কিন্তু আরিয়ান মাঝরাতে আবার এসে আমার দরজার সামনে বসে থাকত। এভাবে চলতে থাকল। আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠল। একদিন আরিয়ান আমাকে বলল, মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। কিসের অপেক্ষা? তোমাকে পাওয়ার অপেক্ষা। আমি ভয় পেয়ে গেলাম। আরিয়ান, তুমি কি বলছ? আমি 18 বছর বয়সী হয়েছি। আমি এখন সাবালক। আমি তোমাকে বিয়ে করতে পারি। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান 18 বছর বয়সেই এমন কথা বলছে। আরিয়ান, এসব অসম্ভব। কেন অসম্ভব? বাবা তো পেরেছিল। সেটা অন্য ব্যাপার। না, একই ব্যাপার। আমিও তাই করব। আরিয়ান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে প্রস্তাব দিচ্ছি। আরিয়ান আরও বলল, মা, আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি তোমাকে বেশি সুখী রাখতে পারব। আমি আর সহ্য করতে পারলাম না। আমি চিৎকার করে উঠলাম, থামো আরিয়ান। আর একটা কথাও বলো না। কিন্তু আরিয়ান থামল না। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করবই। রাহুল এসে আরিজানকে আটকাল। তুই এসব কি বলছিস? আমি সত্যি কথা বলছি। আমি মাকে ভালোবাসি। রাহুল রেগে আরিয়ানকে চড় মারল। তোর সাহস কি করে হল? আরিয়ান রেগে গিয়ে রাহুলকে ধাক্কা দিল। তুমি আমাকে মারবে? তুমি নিজে একই কাজ করেছ। রাহুল আর আরিয়ানের মধ্যে ধস্তাধস্তি শুরু হল। আমি কাঁদতে শুরু করলাম। আমার স্বামী আর ছেলে একে অপরের সাথে মারামারি করছে। থামো। তোমরা দুইজনেই থামো। আমার কান্না দেখে তারা থেমে গেল। আরিয়ান আমার কাছে এলো। মা, কেঁদো না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। তাহলে এসব বন্ধ করো। আমি এসব বন্ধ করতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। আমি বুঝতে পারলাম আরিয়ানের সাথে আর কোনো কথা বলে লাভ নেই। রাত্রে রাহুলকে বললাম, আমরা কি করব? আমি জানি না। আরিয়ান দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি। আমি ভয় পাচ্ছি। রাহুল আমাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না। আমি কোনো উপায় বের করব। কিন্তু রাহুল কোনো উপায় বের করার আগেই আরিয়ান আরও এক ধাপ এগিয়ে গেল। একদিন সে আমার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। আরিয়ান, দরজা খোলো। না মা, আমি তোমাকে কিছু বলবো। কি বলবে? আরিয়ান আমার বিছানায় বসে পড়ল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি ভয় পেয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম। আরিয়ান, দরজা খুলে দাও। না, আজ আমি তোমাকে বুঝিয়েই ছাড়ব। আরিয়ান উঠে আমার কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আরিয়ান, তুমি দূরে থাকো। কিন্তু আরিয়ান আমার কাছে এগিয়ে এলো। মা, আমি তোমাকে স্পর্শ করতে চাই। আমি আরও ভয় পেয়ে গেলাম। না আরিয়ান, দূরে থাকো। আরিয়ান আমার হাত ধরল। মা, তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলে হিসেবে। আমি ছেলে হিসেবে ভালোবাসা চাই না। আমি স্বামী হিসেবে ভালোবাসা চাই। এই কথা বলে আরিয়ান আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি চিৎকার করলাম, রাহুল! রাহুল! রাহুল দৌড়ে এসে দরজায় ধাক্কা দিল। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ। আরিয়ান! দরজা খোলো। আরিয়ান আমাকে ছেড়ে দিয়ে বলল, বাবা, আপনি যান। আমি মায়ের সাথে কথা বলছি। দরজা খুলে দাও। আমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিলাম। রাহুল ভেতরে এসে আরিজানকে ধরে বাইরে নিয়ে গেল। তুই আর এ ঘরে ঢুকবি না। কেন? এটা আমার মায়ের ঘর। এটা আমার স্ত্রীর ঘর। আরিয়ান রেগে গেল। আপনার স্ত্রী? উনি তো আমার মা। সে আমার স্ত্রী। আর আমার কি? আমার কোনো অধিকার নেই? রাহুল আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। না, তোর কোনো অধিকার নেই। আরিয়ান হতাশ হয়ে নিজের রুমে চলে গেল। আমি কাঁদছিলাম। রাহুল আমাকে সান্ত্বনা দিল। তানিয়া, আর কতদিন এভাবে চলবে? আমি জানি না। আমাদের কিছু একটা করতে হবে। কি করব?
রাহুল ভাবল। তারপর বলল, আমি আরিয়ানকে বিদেশে পাঠিয়ে দেব। পড়াশোনার জন্য। সে মানবে? মানতে হবে। পরদিন রাহুল আরিয়ানের সাথে কথা বলল। আরিয়ান, তুমি বিদেশে পড়তে যাবে। আমি যাব না। তোমাকে যেতেই হবে। আমি মায়ের কাছে থাকব। না, তুমি বিদেশে যাবে। আরিয়ান কান্না শুরু করল। আমি মাকে ছেড়ে যেতে পারব না। তোমাকে যেতেই হবে। রাহুল জোর করে আরিয়ানের বিদেশে পড়ার ব্যবস্থা করল। 1 মাস পরে আরিয়ানের ভিসা এল। বিদায়ের দিন আরিয়ান আমাকে জড়িয়ে ধরে কাঁদল। মা, আমি তোমাকে ছেড়ে যেতে পারছি না। আমারও কান্না পেল। যত খারাপই হোক, আরিয়ান আমার ছেলে। আরিয়ান, তুমি ভালো থেকো। মা, আমি ফিরে আসব। তখন আমি তোমাকে নিয়ে যাব। আমি কিছু বললাম না। আরিয়ান বিদেশে চলে গেল। বাড়িতে আবার শান্তি ফিরে এলো। আমি আর রাহুল স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তানিয়া, এবার আমরা শান্তিতে থাকতে পারব। হ্যাঁ। কিন্তু আরিয়ান মাঝে মাঝে ফোন করত। আর সব সময় একই কথা। মা, আমি তোমাকে মিস করছি। আমিও তোমাকে মিস করছি। মা, আমি পড়াশোনা শেষ করে ফিরে আসব। তখন আমরা একসাথে থাকব। আমি আর কোনো উত্তর দিতাম না। এভাবে 3 বছর কেটে গেল। আরিয়ান বিদেশে পড়াশোনা করছে। আমি আর রাহুল শান্তিতে আছি। কিন্তু আমি জানি এই শান্তি সাময়িক। আরিয়ান একদিন ফিরে আসবে। তখন কি হবে? আমি মাঝে মাঝে ভাবি, আমার জীবনটা কত অদ্ভুত। প্রথমে আমার দত্তক নেওয়া ছেলে রাহুল আমাকে ভালোবেসে ফেলল। আমিও তাকে বিয়ে করলাম। তারপর আমাদের নিজের ছেলে আরিয়ানও আমার প্রতি একই রকম অনুভূতি পোষণ করতে লাগল। এটা কি কোনো অভিশাপ? নাকি আমার কপালে এমনই লেখা আছে? আমি জানি না। তবে একটা বিষয়ে আমি নিশ্চিত। রাহুল আমাকে সত্যিই ভালোবাসে। সে আমার যত্ন নেয়। আমাদের সম্পর্ক সুখের। কিন্তু আরিয়ান? সে কি সত্যিই আমাকে ভালোবাসে নাকি এটা কোনো মানসিক সমস্যা? আমি জানি না। তবে আমি জানি যে আরিয়ান একদিন ফিরে আসবে। তখন আমাদের আবার এই সমস্যার মুখোমুখি হতে হবে। আমি শুধু আশা করি সে বিদেশে গিয়ে পাল্টে যাবে। অন্য কোনো মেয়েকে ভালোবেসে ফেলবে। তাহলে আমাদের সবার মঙ্গল। কিন্তু আরিয়ানের যে স্বভাব দেখেছি তাতে আমার সন্দেহ হয় সে পাল্টাবে কিনা। যাই হোক, এখনকার মতো আমরা শান্তিতে আছি। রাহুল এখন একটা বড় কোম্পানির ম্যানেজার। আমি গৃহিণী। আমরা সুখে আছি। মাঝে মাঝে পূজার সাথে দেখা হয়। সে এখন বিয়ে করেছে। তার একটা ছেলে আছে। পূজা আমাদের সম্পর্ককে মেনে নিয়েছে। সে আমাদের সুখী দেখতে চায়। রাকিবের সাথে আর দেখা হয় না। সে তার নতুন স্ত্রীর সাথে সুখে আছে। সবাই নিজের মতো করে সুখী। এই হলো আমার গল্পের বর্তমান অবস্থা। আমি তানিয়া রাহুল। রাহুলের স্ত্রী। আরিয়ানের মা। একসময় যে রাহুল আমার দত্তক নেওয়া ছেলে ছিল, এখন সেই আমার স্বামী। আমাদের নিজের ছেলে আরিয়ান এখন বিদেশে। সেও আমাকে তার বাবার মতো ভালোবাসে। জীবনটা কত অদ্ভুত। কে জানত এমন হবে? কিন্তু আমি খুশি। রাহুল আমাকে ভালোবাসে। আমিও তাকে ভালোবাসি। এটাই আসল। ভালোবাসাটাই আসল। আমাদের গল্প হয়তো অস্বামী ওর হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, আমি কনফিউজড হয়ে গেছি। কিসে কনফিউজড? তুমি যা বলছো, যা করছো, এসব ঠিক কিনা আমি বুঝতে পারছি না। রাহুল আমার কাঁধে হাত রাখল। মা, এসব খুবই স্বাভাবিক। তুমি একজন নারী। তোমার আবেগ আছে, অনুভূতি আছে। কিন্তু তুমি আমার ছেলে। আমি তোমার দত্তক নেওয়া ছেলে। রক্তের সম্পর্ক নেই। আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম। আমি কি করব বুঝতে পারছি না। রাহুল আমার পাশে বসল। মা, তুমি তোমার মনের কথা শোনো। তোমার মন কি বলে? আমি চুপ করে থাকলাম। আসলে আমার মন কি বলে? আমি কি সত্যিই রাহুলের প্রতি অন্যরকম অনুভূতি করি? মা, তুমি একা একা কতদিন এভাবে থাকবে? বাবা বিদেশে থাকেন। তুমি একা। আমি তোমার পাশে আছি। আমি ওর দিকে তাকালাম। সত্যি কথা, রাহুল খুবই যত্নশীল। আমার সব কাজে সাহায্য করে। আমার কষ্টের কথা বোঝে। রাহুল, কিন্তু সমাজ কি বলবে? সমাজ কিছু জানতে পারবে না। আমরা অন্য কোথাও চলে যাব। আর পূজা?
পূজা বাবার সাথে থাকবে। বাবা দেশে ফিরলে। আমি ভাবতে লাগলাম। একদিক থেকে রাহুল যা বলছে সেটা অযৌক্তিক নয়। আমি সত্যিই একা। রাকিব সব সময় বিদেশে থাকে। আর রাহুল আমার যত্ন নেয়। কিন্তু তারপরেও। মা, তুমি কি ভাবছ? আমি সত্যি কথা বললাম, আমি বুঝতে পারছি না। রাহুল আমার হাত ধরল। মা, তুমি একবার চেষ্টা করে দেখো। আমি তোমাকে কতটা ভালোবাসি সেটা বুঝবে। আমি ওর চোখের দিকে তাকালাম। সত্যিই ওর চোখে ভালোবাসার ছাপ। কিন্তু এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। আমরা কারো ক্ষতি করছি না। আমি আর কিছু বললাম না। মনে মনে ভাবতে লাগলাম। রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমাকে একটা সুযোগ দাও। এবার আমি প্রতিরোধ করলাম না। ওর বুকে মাথা রেখে দিলাম। রাহুল আমার পিঠে হাত বুলাতে লাগল। মা, তুমি দেখবে আমি তোমাকে কত সুখী রাখি। আমি কিছু বললাম না। কিন্তু মনে মনে ভাবছিলাম, এটা কি সত্যিই সম্ভব? রাহুল আমার মুখ তুলে ধরল। মা, তুমি আমাকে বিশ্বাস করো? আমি ওর দিকে তাকিয়ে বললাম, করি। তাহলে আমাকে একটা সুযোগ দাও। আমি একটু ভাবলাম। তারপর বললাম, ঠিক আছে। রাহুল খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? হ্যাঁ। কিন্তু ধীরে ধীরে। অবশ্যই। আমি তোমাকে কোনো চাপ দেব না। এরপর রাহুল আমাকে ছেড়ে দিল। আমি রান্নাঘরে গিয়ে খাবার বানাতে লাগলাম। কিন্তু মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। আমি কি ঠিক সিদ্ধান্ত আমি আর কিছু বললাম না। কিন্তু মনে একটা শান্তি অনুভব করলাম। অনেক দিন পর কেউ আমাকে বলেছে যে সে আমাকে ভালোবাসে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি ওর বুকে মাথা রাখলাম। একটা নিরাপত্তার অনুভূতি হল। মা, আমি তোমাকে কখনো কষ্ট দেব না। আমি জানি। আমরা অনেকক্ষণ এভাবে বসে রইলাম। কোনো কথা বললাম না। শুধু একে অপরের উপস্থিতি অনুভব করলাম। হঠাৎ রাহুল বলল, মা, আমি তোমাকে চুমু দিতে পারি? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। কোথায়? কপালে। আমি মাথা নিচু করলাম। রাহুল আমার কপালে চুমু দিল। একটা মিষ্টি অনুভূতি হল। মা, তোমার কেমন লাগল? ভালো। রাহুল আবার আমার কপালে চুমু দিল। তারপর গালে। আমি কিছু বললাম না। মা, তুমি কি আমাকে বিশ্বাস করো? করি। রাহুল আমার মুখ তুলে ধরল। আমাদের চোখাচোখি হল। মা, তুমি কত সুন্দর। আমি লজ্জা পেলাম। এসব কি বলছ? সত্যি কথা বলছি। তুমি খুবই সুন্দর। রাহুল আমার ঠোঁটের কাছে মুখ এনেছিল। কিন্তু আমি মুখ ফিরিয়ে নিলাম। এখনো না। ঠিক আছে। আমি অপেক্ষা করব। আমরা আবার জড়িয়ে বসে রইলাম। সন্ধ্যায় রাহুল বলল, মা, আমরা বাইরে খেতে যাই। কোথায়? যে কোনো ভালো রেস্তোরাঁও। আমি একটু ভাবলাম। ঠিক আছে। আমরা প্রস্তুত হয়ে বাইরে গেলাম। শহরের একটা ভালো রেস্তোরাঁও। সেখানে আমরা একটা কর্নার টেবিলে বসলাম। রাহুল অর্ডার দিল। আমার পছন্দের খাবার অর্ডার করল। মা, তুমি কেমন অনুভব করছ? ভালো। খাওয়ার সময় রাহুল আমার খুব যত্ন নিল। আমার প্লেটে খাবার তুলে দিল। পানি ঢেলে দিল। অন্যান্য গ্রাহকরা হয়তো ভাবছিল আমরা স্বামী স্ত্রী। কেউ সন্দেহ করেনি যে আমরা মাছেলে। খাওয়া শেষে আমরা একটু ঘুরে এলাম। পার্কে গিয়ে বেঞ্চে বসলাম। মা, আজকের দিনটা কেমন লাগল? ভালো লেগেছে। রাহুল আমার হাত ধরল। আমি খুশি যে তুমি আমাকে সুযোগ দিয়েছ। আমিও ওর হাত ধরলাম। তুমি আমার যত্ন নাও। সারা জীবন নেব। আমরা অনেকক্ষণ পার্কে বসে থাকলাম। বিভিন্ন কথা বললাম। রাহুল আমাকে তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলল। মা, আমি পড়াশোনা শেষ করে একটা ভালো চাকরি নেব। তারপর আমরা অন্য শহরে চলে যাব। পূজার কি হবে? পূজা বাবার সাথে থাকবে। ও বড় হয়ে গেছে। আমি ভাবলাম। পূজা সত্যিই বড় হয়ে যাচ্ছে। আর 2 বছর পর ও কলেজে যাবে। রাত্রে বাড়ি ফিরে আমরা টিভি দেখলাম। রাহুল আমার পাশে বসে থাকল। মাঝে মাঝে আমার হাত ধরত। মা, আমি তোমার রুমে ঘুমাতে পারি? আমি একটু ভাবলাম। কেন? আমি তোমার পাশে থাকতে চাই। কিন্তু শুধু পাশে থাকব। কিছু করব না।
আমি রাজি হলাম। রাহুল আমার রুমে এসে বিছানার পাশে একটা চেয়ার টেনে বসল। তুমি বিছানায় ঘুমাও, আমি চেয়ারে বসে থাকব। না, তুমিও বিছানায় শোও। রাহুল খুশি হয়ে বিছানায় শুয়ে পড়ল। আমিও শুলাম, আমাদের মধ্যে একটু দূরত্ব রেখে। মা, তুমি কি খুশি? হ্যাঁ। রাহুল আমার হাত ধরল। আমিও খুব খুশি। আমরা হাত ধরাধরি করে শুয়ে রইলাম। অনেক দিন পর আমার ভালো লাগল। রাহুল আমার কানে কানে বলল, মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও ফিসফিস করে বললাম, আমিও তোমাকে ভালোবাসি। আমার এই কথা শুনে রাহুল খুব খুশি হল। আমাকে জড়িয়ে ধরল। সত্যি মা? হ্যাঁ। রাহুল আমার কপালে চুমু দিল। আমি তোমাকে সুখী রাখব। আমি ওর বুকে মাথা রেখে দিলাম। অনেক দিন পর এত শান্তি অনুভব করলাম। এভাবেই আমি রাহুলকে গ্রহণ করলাম। না, পুত্র হিসেবে নয়, ভালোবাসার মানুষ হিসেবে। পরের 3 দিন আমরা স্বামী স্ত্রীর মতো কাটালাম। রাহুল আমার খুব যত্ন নিল। আমি ওর যত্ন নিলাম। আমরা একসাথে রান্না করলাম, একসাথে খেলাম, একসাথে ঘুরলাম। কেউ সন্দেহ করেনি যে আমরা মাছেলে। তৃতীয় দিন সন্ধ্যায় পূজা পিকনিক থেকে ফিরল। ও খুব খুশি ছিল। মা, পিকনিক খুব মজা হয়েছে। আমরা সমুদ্র সৈকতে গিয়েছি, ফটো তুলেছি। আমি বললাম, রাকিব, তুমি শান্ত হও। আমরা কথা বলি। কি কথা বলবো? তুমি আমাকে ধোঁকা দিয়েছ। আমি তোমাকে ধোঁকা দেইনি। রাকিব আমার কাছে এসে বলল, তাহলে এসব কি? তুমি আমার ছেলের সাথে অবৈধ সম্পর্ক করেছ। এটা অবৈধ নয়। আমরা দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ। কিন্তু তুমি ওর মা। আমি ওর আসল মা নই। রাকিব মাথায় হাত দিয়ে বসে পড়ল। আমি কিছু বুঝতে পারছি না। রাহুল এগিয়ে এসে বলল, বাবা, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলি। তোর কোনো কথা শুনতে চাই না, কিন্তু শুনতে তো হবে। আমি মাকে ভালোবাসি, আর মা আমাকে ভালোবাসে। রাকিব আমার দিকে তাকাল। তানিয়া, এটা সত্যি? আমি সত্যি কথা বললাম। হ্যাঁ। রাকিব যেন ভেঙে পড়ল। কেন তানিয়া? আমি তোমার কি ক্ষতি করেছি? তুমি আমার কোনো ক্ষতি করনি। কিন্তু তুমি আমাকে একা রেখে সব সময় বিদেশে থাকো। আমি কাজের জন্য যাই। আমি জানি। কিন্তু আমিও একজন মানুষ। আমারও অনুভূতি আছে। রাকিব উঠে দাঁড়াল। তাহলে তুমি এই সিদ্ধান্ত নিয়েছ? হ্যাঁ। আর পূজা? ওর কি হবে? এই প্রশ্ন শুনে আমি চুপ হয়ে গেলাম। পূজার কথা ভাবিনি। রাহুল বলল, পূজা আপনার সাথে থাকবে। আর তোরা? আমরা অন্য কোথাও চলে যাব। রাকিব রাগে কাঁপতে লাগল। আমি এটা হতে দেব না। আপনি কিছু করতে পারবেন না। আমরা দুইজন সাবালক। রাকিব আমার দিকে তাকাল। তানিয়া, তুমি সত্যিই এটা চাও? আমি দৃঢ়ভাবে বললাম, হ্যাঁ। রাকিব আর কিছু না বলে ঘর থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বলল, আমি আইনজীবীর সাথে কথা বলবো। আইনজীবীর সাথে কেন? তালাক নেওয়ার জন্য। আমি বললাম, ঠিক আছে। রাকিব হতবাক হয়ে গেল। তুমি আপত্তি করছো না? না। এতেই সবার ভালো। রাকিব আর কিছু না বলে নিজের রুমে চলে গেল। সন্ধ্যায় পূজা স্কুল থেকে ফিরল। ও কিছু বুঝতে পারেনি। মা, বাবা কেন এত মন খারাপ করে আছে? আমি বললাম, অফিসের কাজের চাপ। কয়েকদিন পর রাকিব তালাকের কাগজপত্র নিয়ে এলো। তানিয়া, এই কাগজে সই করো। আমি দেখলাম। তালাকের কাগজ। আমি কোনো আপত্তি না করে সই করে দিলাম। রাকিব বলল, পূজা আমার সাথে থাকবে। আমি জানি। তুমি ওর সাথে দেখা করতে পারবে। ধন্যবাদ। তালাকের 1 সপ্তাহ পর আমি আর রাহুল শহর ছেড়ে চলে গেলাম। আমরা প্রায় 300 কিলোমিটার দূরে একটা ছোট শহরে গিয়ে বাড়ি ভাড়া নিলাম। সেখানে আমরা স্বামী স্ত্রী হিসেবে পরিচয় দিলাম। কেউ সন্দেহ করেনি। কারণ আমাদের বয়সের পার্থক্য খুব বেশি নয়। রাহুল ওই শহরের একটা কোম্পানিতে চাকরি নিল। আমি গৃহিণীর কাজ করতাম। প্রথম প্রথম একটু অস্বস্তি লাগত। কিন্তু ধীরে ধীরে অভ্যস্ত হয়ে গেলাম। রাহুল আমার খুব যত্ন নিত। আমিও ওর যত্ন নিতাম। আমরা সুখেই ছিলাম। কিন্তু পূজার জন্য মন খারাপ হতো। মাঝে মাঝে ওর সাথে ফোনে কথা বলতাম।
কিন্তু দেখা করতে পারতাম না। এভাবে 2 বছর কেটে গেল। রাহুল আমাকে প্রস্তাব দিল যে আমরা আইনত বিয়ে করি। মা, আমরা রেজিস্ট্রি করে বিয়ে করি। আমি রাজি হলাম। আমরা একটা আদালতে গিয়ে রেজিস্ট্রি করলাম। কেউ আপত্তি করেনি। কারণ আমরা দুইজন সাবালক এবং আমি তালাকপ্রাপ্তা। বিয়ের পর আমাদের জীবন আরও সুন্দর হয়ে উঠল। আমরা স্বামী স্ত্রীর মতো সুখে কাটাতে লাগলাম। রাহুল অফিসে প্রমোশন পেল। আমরা আরও ভালো একটা বাড়িতে উঠলাম। 1 বছর পর আমি গর্ভবতী হলাম। রাহুল খুব খুশি হল। সত্যি মা? আমরা বাবা মা হব? হ্যাঁ। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি খুব খুশি। গর্ভাবস্থায় রাহুল আমার খুব যত্ন নিল। ডাক্তারের কাছে নিয়ে যেত। ওষুধ খাওয়াত। 9 মাস পর আমাদের একটা ছেলে হল। রাহুল খুব খুশি হল। মা, আমাদের নিজের সন্তান। আমিও খুশি হলাম। এতদিন পর আমার নিজের সন্তান। আমরা ছেলের নাম রাখলাম আরিয়ান। আরিয়ানের জন্মের পর আমাদের জীবন আরও পূর্ণ হয়ে উঠল। রাহুল একজন দায়িত্বশীল বাবা হিসেবে আরিয়ানের যত্ন নিত। আমিও সন্তানের যত্নে ব্যস্ত হয়ে পড়লাম। এভাবে আরও 3 বছর কেটে গেল। আরিয়ান 3 বছর বয়সী হয়েছে। সে হাঁটতে শিখেছে। কথা বলতে শিখেছে। একদিন রাহুল বলল, মা, আমরা কি পূজার সাথে দেখা করতে যাব? আমি ভাবলাম, তুমি যেতে চাও? হ্যাঁ। পূজা আমার বোন। আর আরিয়ানের ফুফু। আমি রাজি হলাম। আমরা পূজার সাথে দেখা করতে গেলাম। পূজা এখন 16 বছর বয়সী। কলেজে পড়ে। আমাকে দেখে খুব খুশি হল। মা, তুমি কেমন আছো? ভালো আছি। পূজা আরিয়ানকে প্রথমে এটা অদ্ভুত লেগেছিল। কিন্তু এখন খুবই স্বাভাবিক লাগে। রাহুল আমার খুব যত্ন নেয়। আমিও ওর যত্ন নিই। আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের ছেলে আরিয়ান রাহুলের চোখমুখ পেয়েছে। খুবই চালাক। আমি মাঝে মাঝে ভাবি, জীবনটা কত অদ্ভুত। যাকে আমি ছেলে বলে মানুষ করেছি, আজ সে আমার স্বামী। কিন্তু আমি অনুশোচনা করি না। কারণ রাহুল আমাকে সুখী রেখেছে। সে আমার সব প্রয়োজন বোঝে। হয়তো এটা সমাজের চোখে অগ্রহণযোগ্য। কিন্তু আমাদের কাছে এটাই সত্য। এটাই আমাদের ভালোবাসা। আমি আর রাহুল সুখে আছি। আমাদের ছেলে আরিয়ান সুখে আছে। পূজাও সুখে আছে। এভাবেই আমাদের জীবন চলছে। একটা অদ্ভুত পরিবার। কিন্তু আমরা সুখী। আর এটাই তো আসল কথা। সুখী থাকাটা। ভালোবাসাটা। রাহুল আমাকে ভালোবাসে। আমিও রাহুলকে ভালোবাসি। আমাদের সন্তান আরিয়ানকে আমরা দুইজনেই ভালোবাসি। এর চেয়ে বড় সুখ আর কি হতে পারে? আমার গল্প এখানেই শেষ। একটা অদ্ভুত গল্প। কিন্তু এটাই আমার জীবন। এটাই আমার বাস্তবতা। আমি তানিয়া, রাহুলের স্ত্রী, আরিয়ানের মা। একসময় যে রাহুলকে আমি নিজের ছেলে ভেবেছি, আজ সেই রাহুল আমার জীবনসাথী। জীবনটা সত্যিই অদ্ভুত। এই গল্পটা শুনে আপনারা হয়তো অবাক হবেন। ভাববেন, এমন কি করে হতে পারে? কিন্তু এটাই বাস্তব। প্রেম আর ভালোবাসার কোনো নিয়ম নেই। এটা হৃদয়ের ব্যাপার। রাহুল আমার হৃদয় জয় করেছিল। আমিও ওর হৃদয় জয় করেছিলাম। আমরা একে অপরকে বুঝতাম। একে অপরের যত্ন নিতাম। এভাবেই আমাদের ভালোবাসার শুরু। আজ আমরা সুখী পরিবার। আমাদের কোনো আফসোস নেই। যারা এই গল্প শুনছেন তারা হয়তো বলবেন এটা ভুল। কিন্তু ভুল ঠিকের চেয়ে বড় কথা হল ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসি। এটাই আসল। আমাদের গল্প হয়তো অস্বাভাবিক। কিন্তু আমাদের ভালোবাসা খুবই স্বাভাবিক। রাহুল আমার স্বামী। আমি রাহুলের স্ত্রী। আমাদের ছেলে আরিয়ান। আমরা একটা সুখী পরিবার। এই হলো আমাদের গল্প। তানিয়া আর রাহুলের ভালোবাসার গল্প। একটা অদ্ভুত শুরু। কিন্তু সুন্দর পরিণতি। আমি আশা করি আমাদের এই সুখ চিরকাল থাকবে। রাহুল আমার পাশে থাকবে। আরিয়ান সুস্থ থাকবে। আর আমি সুখী থাকব। ভালোবাসার মানুষটার পাশে থেকে। এই হলো আমার কাহিনী। আমার জীবনের গল্প। ধন্যবাদ সবাইকে আমার গল্প ধৈর্য সহকারে শোনার জন্য। কিন্তু আমার গল্প এখনো শেষ হয়নি। আরও অনেক কিছু বলার আছে।
আরিয়ানের 10 বছর বয়স হল। ও এখন ক্লাস 5-এ পড়ে। খুবই বুদ্ধিমান ছেলে। ওর বাবার মতোই। একদিন ও আমাকে জিজ্ঞেস করল, মা, আমার দাদা কোথায়? আমি চমকে গেলাম। রাহুল আমাকে কি বলতে হবে বলে দিয়েছিল। তোমার দাদা নেই। কেন নেই? সবার তো দাদা থাকে। আমাদের নেই। আরিয়ান আর কিছু বলেনি। কিন্তু আমি বুঝতে পারলাম ও ভাবছে। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান দাদার কথা জিজ্ঞেস করেছে। কি বলেছিস? বলেছি দাদা নেই। ঠিক আছে। আরও বড় হলে সব বলবো। কিন্তু আমার মনে হচ্ছিল আরিয়ান কিছু সন্দেহ করছে। ও মাঝে মাঝে আমাদের দিকে অদ্ভুতভাবে তাকায়। একদিন ও স্কুল থেকে এসে বলল, মা, আমার ক্লাসমেট ঋতুর দাদা এসেছিল। উনি দেখতে বাবার মতো। আমি কিছু বললাম না। মা, আমার বাবার বাবা কেমন ছিলেন? আমি বললাম, খুব ভালো মানুষ ছিলেন। কোথায় আছেন এখন? মারা গেছেন। আরিয়ান চুপ হয়ে গেল। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান অনেক প্রশ্ন করছে। সে তো করবেই। ও বড় হচ্ছে। কিন্তু আমার ভয় লাগছে। রাহুল আমাকে জড়িয়ে ধরল। চিন্তা করো না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমার চিন্তা কমল না। পরদিন স্কুলে গিয়ে আরিয়ানের শিক্ষক আমাকে ডেকে পাঠালেন। আপনার ছেলে খুবই বুদ্ধিমান। কিন্তু ও কিছু অদ্ভুত প্রশ্ন করে। কোনো প্রশ্ন? ও জিজ্ঞেস করেছে, একজন মানুষ কি তার মায়ের সাথে বিয়ে করতে পারে? আমার মুখ শুকিয়ে গেল। আরিয়ান এমন প্রশ্ন কেন করেছে? আমি উত্তর দিতে পারিনি। আপনি ওর সাথে কথা বলুন। বাড়ি ফিরে আরিয়ানকে ডাকলাম। আরিয়ান, তুমি স্কুলে কি প্রশ্ন করেছিলে? আরিয়ান মাথা নিচু করে বসে রইল। কি প্রশ্ন করেছিলে বলো? মা, আমি জানতে চেয়েছিলাম। কি? একজন ছেলে কি তার মায়ের সাথে বিয়ে করতে পারে? আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তুমি এমন প্রশ্ন কেন করেছ? আরিয়ান আমার দিকে তাকাল। মা, আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। না মা, আমি তোমাকে অন্যভাবে ভালোবাসি। আমি হতবাক হয়ে গেলাম। আরিয়ান মাত্র 10 বছর বয়সে এমন কথা বলছে? আরিয়ান, তুমি কি বলছ? মা, আমি বড় হয়ে তোমাকে বিয়ে করব। আমার মাথা ঘুরে গেল। এ কি শুনছি আমি? আরিয়ান ও রাহুলের মতো? আরিয়ান, এসব বাজে কথা বলো না। এটা বাজে কথা নয় মা। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আমি দৌড়ে রাহুলের কাছে গেলাম। রাহুল, আরিয়ান। কি হয়েছে? আমি সব বললাম। রাহুল চিন্তিত হয়ে পড়ল। এটা কি করে সম্ভব? আমি জানি না। আরিয়ান এমন চিন্তা কোথা থেকে পেল? হয়তো আমাদের সম্পর্ক দেখে। রাহুল আরিয়ানকে ডেকে এনে বসাল। আরিয়ান, তুমি মায়ের কাছে কি বলেছ? বাবা, আমি বলেছি আমি মাকে ভালোবাসি। সেটা তো ভালো কথা। না বাবা, আমি মাকে তোমার মতো করে ভালোবাসি। রাহুল অবাক হয়ে গেল। মানে? আমি বড় হয়ে মাকে বিয়ে করব? রাহুল আমার দিকে তাকাল। আমরা দুইজনেই বুঝতে পারছিলাম না কি করব। আরিয়ান, তুমি মায়ের ছেলে। তুমি মাকে বিয়ে করতে পারো না। কেন পারি না? রাহুল কি উত্তর দেবে বুঝতে পারল না। কারণ সে নিজেই তো আমাকে বিয়ে করেছে যখন আমি ওর মা ছিলাম। এটা সমাজে চলে না। কিন্তু তুমি তো মাকে বিয়ে করেছ। রাহুল থতমত খেয়ে গেল। সেটা আলাদা ব্যাপার। কেন আলাদা? তুমিও তো একসময় মাকে মা বলে ডাকতে। আরিয়ান এসব কোথা থেকে জানল? আরিয়ান, তুমি এসব কোথা থেকে জানলে? আমি সব শুনেছি। তুমি আর মা রাত্রে কথা বলো। আমি শুনি। আমি আর রাহুল পরস্পরের দিকে তাকালাম। আরিয়ান আমাদের সব কথা শুনেছে। আরিয়ান, তুমি কতদিন ধরে শুনছ? অনেক দিন ধরে। তুমি মাকে বলেছিলে তুমি তাকে দত্তক নেওয়া ছেলে হিসেবে নয়, স্বামী হিসেবে ভালোবাসো। আমার মাথায় বাজ পড়ল। আরিয়ান আমাদের সব কথা জানে। তাহলে আমিও পারি। আমিও তোমার মতো মাকে ভালোবাসি। রাহুল বুঝতে পারল ব্যাপারটা গুরুতর হয়ে গেছে। আরিয়ান, তুমি এসব ভুলে যাও। তুমি এখনো ছোট। আমি ছোট নই। আমি সব বুঝি। আরিয়ান উঠে আমার কাছে এলো। মা, আমি তোমাকে ভালোবাসি। আমি ওকে দূরে সরিয়ে দিলাম। আরিয়ান, তুমি নিজের রুমে যাও। মা, তুমি আমাকে ভালোবাসো না?
আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ছেলে হিসেবে। তাহলে বাবাকে কেন অন্যভাবে ভালোবাসো? আমি কোনো উত্তর দিতে পারলাম না। আরিয়ান নিজের রুমে চলে গেল। আমি আর রাহুল বসে পড়লাম। কি করব এখন? রাহুল মাথায় হাত দিয়ে বসে রইল। আমি কিছু বুঝতে পারছি না। আরিয়ান রাহুলের মতো হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? জানি না। হয়তো বংশগত। রাহুল আমার দিকে তাকালো। তুমি কি বলতে চাইছ? আমি জানি না। কিন্তু আরিয়ান যা বলছে সেটা তোমার বলা কথার মতোই। কিন্তু আরিয়ান আমার আসল ছেলে। আর আমি ছিলাম তোমার দত্তক নেওয়া ছেলে। তারপরেও সে তোমার ছেলে। রাহুল চুপ হয়ে গেল। পরদিন থেকে আরিয়ান আরও বেশি করে আমার কাছাকাছি থাকার চেষ্টা করতে লাগল। স্কুল থেকে এসে আমার পাশে বসত। মা, আমি তোমার সাথে থাকতে চাই। তুমি তো আমার সাথেই আছো। না মা, আমি বাবার মতো তোমার সাথে থাকতে চাই। আমি ওকে বোঝানোর চেষ্টা করলাম। আরিয়ান, তুমি আমার ছেলে। বাবাও তো তোমার ছেলে ছিল। বাবা আমার দত্তক নেওয়া ছেলে ছিল। আর আমি তোমার আসল ছেলে। তাহলে আমার অধিকার বেশি। আরিয়ানের কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম। ও মাত্র 10 বছর বয়সে এমন কথা বলছে। রাত্রে রাহুলকে বললাম, আরিয়ান দিন দিন আরও এগিয়ে যাচ্ছে। আমি লক্ষ্য করেছি। কি করব? আমি একজন সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব। পরদিন আমরা আরিয়ানকে একজন শিশু মনোবিদের কাছে নিয়ে গেলাম। ডাক্তার আরিয়ানের সাথে কথা বললেন। তারপর আমাদের বললেন, আপনার ছেলে খুবই বুদ্ধিমান। কিন্তু ও কিছু বিভ্রান্তিতে আছে। কোনো বিভ্রান্তি? ও মনে করে তার মায়ের সাথে রোমান্টিক সম্পর্ক হতে পারে। এটা কেন হচ্ছে? এর পেছনে পারিবারিক পরিবেশ দায়ী। আপনারা কি কোনো অস্বাভাবিক সম্পর্কে আছেন? আমি আর রাহুল চুপ হয়ে গেলাম। ডাক্তার বুঝতে পারলেন। আমি বিচার করতে এসেছি না। কিন্তু শিশুর ভালোর জন্য আপনাদের সাবধান থাকতে হবে। কি করতে হবে? প্রথমত, আপনারা শিশুর সামনে কোনো অস্বাভাবিক আচরণ করবেন না। দ্বিতীয়ত, ওকে কাউন্সেলিং দিতে হবে। আমরা ডাক্তারের কথা মতো কাজ করতে লাগলাম। আরিয়ানকে নিয়মিত কাউন্সেলিং এ নিয়ে যেতাম। কিন্তু আরিয়ানের আচরণে কোনো পরিবর্তন এলো না। বরং দিন দিন সে আরও জোরাজুরি করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। কেন এসব বলছ? কারণ এটা সত্যি। বাবা তোমাকে পরে ভালোবেসেছে। আর আমি জন্ম থেকেই তোমাকে ভালোবাসি। আমি হতভম্ব হয়ে গেলাম। আরিয়ান এমন কথা কোথা থেকে শিখছে? আরিয়ান, তুমি এসব কোথা থেকে শিখছ? আমি নিজেই ভাবি। আমি ইন্টারনেটেও দেখি। কি দেখো ইন্টারনেটে? বিভিন্ন গল্প। মা আর ছেলের প্রেমের গল্প। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান ইন্টারনেটে এসব দেখছে। আমি রাহুলকে বললাম। রাহুল আরিয়ানের ফোন আর ল্যাপটপ কন্ট্রোল করল। কিন্তু আরিয়ান অন্য উপায় খুঁজে নিল। স্কুলে বন্ধুদের ফোন দিয়ে দেখত। একদিন সে বাড়িতে এসে আমাকে বলল, মা, আমি একটা গল্প পড়েছি। সেখানে একজন মা তার ছেলেকে বিয়ে করেছে। কোথায় পড়েছ? ইন্টারনেটে। অনেক এরকম গল্প আছে। আমি বুঝতে পারলাম আরিয়ানকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। রাহুলের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম আরিয়ানকে বোর্ডিং স্কুলে দেব। আরিয়ান, তুমি বোর্ডিং স্কুলে যাবে? আরিয়ান কান্না শুরু করল। না মা, আমি যাব না। আমি তোমার কাছে থাকব। তোমার ভালোর জন্য। আমি তোমাকে ছেড়ে থাকতে পারব না। কিন্তু আমরা অটল থাকলাম। আরিয়ানকে একটি ভালো বোর্ডিং স্কুলে ভর্তি করালাম। বিদায়ের দিন আরিয়ান আমাকে জড়িয়ে ধরে কাঁদল। মা, আমি তোমাকে মিস করব। আমিও তোমাকে মিস করব। মা, আমি ফিরে আসব। তখন আমি তোমাকে বিয়ে করব। আরিয়ানের এই কথা শুনে আমার কান্না পেল। আমার ছেলেটা কেন এরকম হয়ে গেল? আরিয়ান বোর্ডিং স্কুলে চলে গেল। বাড়িতে খুব নিস্তব্ধতা নেমে এলো। রাহুল আমাকে সান্ত্বনা দিল। চিন্তা করো না। ও সেখানে ভালো থাকবে। কিন্তু আমার মন খারাপ লাগছে। আমারও। কিন্তু এটাই ঠিক। আরিয়ান মাঝে মাঝে ফোন করত। কিন্তু তার কথাবার্তায় কোনো পরিবর্তন নেই। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমিও। মা, আমি ছুটিতে বাড়ি আসব। তখন তুমি আমার সাথে বেশি সময় কাটাবে? হ্যাঁ। শুধু আমার সাথে?
আমি বুঝতে পারলাম আরিয়ান এখনো আগের মতোই আছে। বছরে 2 বার আরিয়ান বাড়ি আসত। প্রতিবারই সে আমার সাথে একা থাকার চেষ্টা করত। মা, আমি তোমার রুমে ঘুমাব। না, তুমি নিজের রুমে ঘুমাও। কেন? ছোটবেলায় তো তোমার সাথে ঘুমাতাম। তখন তুমি ছোট ছিলে। এখন বড় হয়েছ। আরিয়ান মন খারাপ করত, কিন্তু জিদ ছাড়ত না। একবার সে রাহুলকে বলল, বাবা, আমি মায়ের সাথে একা কিছু সময় কাটাতে চাই। কেন? আমি মাকে মিস করি। রাহুল সন্দেহ করল। তুমি মায়ের সাথে একা কেন থাকতে চাও? আমি মায়ের সাথে কথা বলতে চাই। আমার সামনেই বলো। আরিয়ান রেগে গেল। তুমি সব সময় মাঝে আসো কেন? আমি মাঝে আসি না। আমি তোমার বাবা। তুমি আমার বাবা হলেও মা তো আমার। আমার মায়ের উপর আমার অধিকার আছে। রাহুল বুঝতে পারল আরিয়ান এখনো আগের মতোই আছে। আরিয়ানের 15 বছর বয়স হল। সে এখন টিনেজার। আর আগের চেয়ে বেশি জোরাজুরি করে। একবার ছুটিতে এসে সে আমাকে বলল, মা, আমি তোমাকে কিছু বলবো। কি? আমি এখনো তোমাকে ভালোবাসি। আগের চেয়ে বেশি। আমি দুঃখ পেলাম। 5 বছর বোর্ডিং স্কুলে থাকার পরেও আরিয়ানের কোনো পরিবর্তন হয়নি। আরিয়ান, তুমি এসব ভুলে যাও। আমি পারি না মা। তুমি আমার জীবন। আরিয়ান, তুমি অন্য কোনো মেয়েকে ভালোবাসো। আমি অন্য কাউকে ভালোবাসতে পারি না। আমার হৃদয়ে শুধু তোমার জায়গা। এই কথা শুনে আমার মনে হলো যেন রাহুলের কথা শুনছি। একই রকম কথা। একই রকম অনুভূতি। আরিয়ান আরও বলল, মা, আমি বোর্ডিং স্কুলে অনেক ভেবেছি। আমি সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি পড়াশোনা শেষ করে তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাব। আমার মাথা ঘুরে গেল। আরিয়ান ও রাহুলের মতো একই পরিকল্পনা করছে। আরিয়ান, এসব সম্ভব নয়। কেন সম্ভব নয়? বাবা তো পেরেছিল। সেটা আলাদা ব্যাপার। কেন আলাদা? আমি বাবার চেয়ে তোমাকে বেশি ভালোবাসি। আমি রাহুলকে ডেকে এনে সব বললাম। রাহুল আরিয়ানের সাথে কথা বলল। আরিয়ান, তুমি যা ভাবছ সেটা ভুল। কেন ভুল? তুমি তো একই কাজ করেছ। আমার অবস্থা আলাদা ছিল। কিভাবে আলাদা? তুমিও একসময় মাকে মা বলে ডাকতে। আর এখন স্বামী বলে ডাকো। রাহুল কি উত্তর দেবে বুঝতে পারল না। বাবা, আমিও তাই করব। আমি মাকে বিয়ে করব। রাহুল রেগে গেল। তুমি এসব বাজে কথা বন্ধ করো। এগুলো বাজে কথা নয়। এগুলো আমার স্বপ্ন। আরিয়ান আমার কাছে এসে বলল, মা, তুমি আমার স্বপ্ন। আমি ওকে দূরে সরিয়ে দিলাম। আরিয়ানের ছুটি শেষ হল। ও বোর্ডিং স্কুলে ফিরে গেল। কিন্তু এরপর থেকে ও আরও বেশি ফোন করতে লাগল। প্রতিদিন ফোন করে আমার সাথে কথা বলত। মা, আমি তোমাকে খুব মিস করছি। আমিও তোমাকে মিস করছি। মা, আমি স্বপ্ন দেখি আমরা দুইজন একসাথে ঘুরতে যাচ্ছি। আমি আর কথা বলতে পারতাম না। রাহুল বুঝতে পারল পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তানিয়া, আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে। কি সিদম, খুব ভালো। দাদা, তুমি আর মা কি করেছ? রাহুল বলল, আমরা বাড়িতেই ছিলাম। মায়ের যত্ন নিয়েছি। পূজা হেসে বলল, দাদা, তুমি খুব ভালো। সেই রাত্রে রাহুল আবার আমার রুমে এলো। কিন্তু পূজা বাড়িতে থাকায় আমরা সাবধান ছিলাম। মা, পূজা আছে বলে আমরা কিছু করতে পারছি না। ঠিক আছে। ধৈর্য ধরো। পরের দিন পূজা স্কুলে গেলে রাহুল আমার কাছে এলো। মা, আমরা আজ আমাদের সম্পর্ক আরও গভীর করি। আমি একটু লজ্জা পেলাম। মানে? রাহুল আমাকে জড়িয়ে ধরল। তুমি জানো আমি কি বলতে চাই? আমি ওর বুকে মাথা রাখলাম। হ্যাঁ, জানি। রাহুল আমার মুখ তুলে ধরল। তুমি রাজি আছো? আমি একটু ভেবে বললাম, হ্যাঁ। রাহুল খুশি হয়ে আমার ঠোঁটে চুমু দিল। আমি চোখ বন্ধ করে রাখলাম। এভাবেই আমাদের সম্পর্ক নতুন মাত্রা পেল। আমরা শুধু মা-ছেলে রইলাম না, হলাম প্রেমিক প্রেমিকা। কিন্তু এই সুখ বেশি দিন স্থায়ী হল না। 1 সপ্তাহ পরে হঠাৎ রাকিবের ফোন এলো। তানিয়া, আমি আগামীকাল দেশে ফিরছি। এই খবর শুনে আমার মাথায় বাজ পড়ল। রাকিব ফিরে এলে কি হবে? আমি রাহুলকে খবরটা দিলাম। ও বলল, মা, চিন্তা করো না। আমি সব কিছু সামলে নেব। কিভাবে?
আমরা বাবার সামনে স্বাভাবিক থাকব, কিন্তু গোপনে আমাদের সম্পর্ক চালিয়ে যাব। পরদিন রাকিব দেশে ফিরল। আমি ও রাহুল এয়ারপোর্টে রিসিভ করতে গেলাম। পূজাও গেছিল। রাকিবকে দেখে আমার অদ্ভুত লাগল। এতদিন পর ওকে দেখছি, কিন্তু আর আগের মতো মনে হল না। তানিয়া, তুমি কেমন আছো? ভালো আছি। রাকিব রাহুলকে জড়িয়ে ধরল। রাহুল, কেমন আছিস? ভালো আছি বাবা। বাড়ি ফিরে আমরা স্বাভাবিক আচরণ করলাম, কিন্তু রাহুলের সাথে আমার চোখাচোখি হলে আমরা বুঝতে পারলাম একে অপরের কথা। রাত্রে রাকিব আমার পাশে শুল। অনেক দিন পর, কিন্তু আমার ভালো লাগল না। মনে হলো অপরিচিত কেউ পাশে শুয়ে আছে। তানিয়া, আমি তোমাকে মিস করেছি। আমি কোনো উত্তর দিলাম না। রাকিব আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল, কিন্তু আমার অস্বস্তি লাগল। কি হয়েছে তোমার? কিছু না। কিন্তু রাকিব বুঝতে পারল আমার কিছু একটা হয়েছে। পরদিন সকালে রাকিব বলল, তানিয়া, তোমাকে কেমন অন্যরকম লাগছে। কেন? জানি না। মনে হচ্ছে তুমি পাল্টে গেছ। আমি ভয় পেয়ে গেলাম। রাকিব কি কিছু সন্দেহ করেছে? আমি পাল্টাইনি। তাহলে এমন ব্যবহার কেন করছ? আমি কোনো উত্তর দিতে পারলাম না। এদিকে রাহুলও অস্বস্তিতে ছিল। বাবার সামনে স্বাভাবিক আচরণ করতে হচ্ছে, কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ পাচ্ছে না। এভাবে কয়েকদিন কাটল। রাকিব আমার আচরণে সন্দেহ করতে শুরু করল। একদিন সে আমাকে সরাসরি জিজ্ঞেস করল, তানিয়া, তুমি কি অন্য কারো সাথে প্রেম করছ? আমি চমকে গেলাম। না, তুমি কি বলছ? তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি ভুল ভাবছ। কিন্তু রাকিব সন্দেহ ছাড়ল না। সে আমাকে নানাভাবে পর্যবেক্ষণ করতে লাগল। একদিন রাহুল আমার কাছে এসে বলল, মা, বাবা আমাদের সন্দেহ করছে। আমিও টের পাচ্ছি। আমাদের সাবধান থাকতে হবে। কিন্তু আমাদের সাবধান থাকা সত্ত্বেও রাকিব একদিন আমাদের দেখে ফেলল। সেদিন রাকিব অফিসে গিয়েছিল, পূজা স্কুলে। আমি আর রাহুল বসার ঘরে ছিলাম। রাহুল আমাকে জড়িয়ে ধরেছিল। হঠাৎ রাকিব ফিরে এলো। কোনো কিছু ভুলে গিয়েছিল। সে দরজা খুলে ভেতরে এসেই আমাদের দেখে ফেলল। এটা কি? আমি আর রাহুল আলাদা হয়ে গেলাম। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। রাকিব রাগে গর্জন করে উঠল। এটা কি দেখলাম আমি? আমি কিছু বলতে পারলাম না। রাহুল বলল, বাবা, আসলে। চুপ! রাকিব চিৎকার করে উঠল। তুই আমার স্ত্রীর সাথে কি করছিলি? বাবা, আমি মাকে ভালোবাসি। রাকিব আরও রেগে গেল। কি ভালোবাসা? তুই ওর ছেলে। আমি ওর দত্তক নেওয়া ছেলে। রক্তের সম্পর্ক নেই। রাকিব রাহুলের দিকে এগিয়ে গেল। তোর সাহস কি করে হল? আমি ভয় পেয়ে বললাম, রাকিব, রাহুলকে মারবে না। রাকিব আমার দিকে ফিরে বলল, তুমি ওর পক্ষ নিচ্ছ? আমি কারো পক্ষ নিচ্ছি না। তাহলে এসব কি? তুমি নিজের ছেলের সাথে। সে আমার ছেলে নয়। আমিও চিৎকার করে বললাম। রাকিব হতবাক হয়ে গেল। তুমি কি বলছ? আমি সত্যি কথা বলছি। রাহুল আমার ছেলে নয়, আমার প্রেমিক। আমার এই কথা শুনে রাকিব যেন পাগল হয়ে গেল। সে আমার দিকে এগিয়ে এলো। তুমি পাগল হয়ে গেছ? রাহুল আমার আর রাকিবের মধ্যে এসে দাঁড়াল। বাবা, মায়ের সাথে খারাপ ব্যবহার করবেন না। তুই আমাকে শেখাবি? রাকিব রাহুলকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আমি বললা, ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়েছি। পরীক্ষক আমাকে জিজ্ঞেস করল, ইমার্জেন্সি কন্ট্যাক্ট কার নাম দেবেন? ছেলে বলে দিল, আমার নাম দিন। পরীক্ষক জিজ্ঞেস করল, আপনার সাথে উনার সম্পর্ক? ছেলে পরিষ্কারভাবে বলল, স্বামী। আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোল না। ফর্মে সই করতে গিয়ে কলম আমার হাত থেকে পড়ে গেল। ছেলে কুড়িয়ে দিল। লাইসেন্স অফিস থেকে বের হয়ে গাড়িতে বসে ছেলে আমার দিকে ঝুঁকে বলল, মা, এই লাইসেন্সে তোমার স্বামী আমি। আমি তোমাকে সারা জীবন গাড়ি চালিয়ে ঘুরিয়ে বেড়াব। তুমি আমাকে বিয়ে করো, আমরা দূরে কোথাও চলে যাই। গাড়ির সিটে বসে আমার শরীর কাঁপছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম তানিয়া খান।
আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম রাকিব খান, বয়স ৪৭ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পূজা। রাহুল ২১ বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। পূজা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আসলে যেটা হয়েছিল, সেদিন লাইসেন্স অফিসে গিয়ে আমার জীবনের সবচেয়ে অদ্ভুত ঘটনাটা ঘটল। আমার ছেলে রাহুল সেদিন আমার সাথে গিয়েছিল। ও এখন ভার্সিটির ফাইনাল ইয়ারে। লম্বা, সুদর্শন ছেলে। অনেকেই মনে করে ও আমার ছোট ভাই বা কাজিন। ওর উচ্চতা প্রায় ৬ ফুট, আমার থেকে প্রায় ৮ ইঞ্চি লম্বা। কালো ঘন চুল, তীক্ষ্ণ নাক, বাদামি চোখ। সবসময় জিন্স আর টি শার্ট পরে। সেদিন সকালে রাহুল বলল, মা, আমি তোমার সাথে লাইসেন্স অফিসে যাব। তুমি একা একা কেন যাবে? আমি বললাম, দরকার নেই বাবা, আমি নিজেই পারব। কিন্তু ও জিদ করল। বলল, মা, তুমি গাড়ি চালাও ঠিকই, কিন্তু অফিসিয়াল কাজগুলো আমি সামলে দেই। লাইসেন্স অফিসটা ছিল শহরের কেন্দ্রস্থলে। বিশাল একটা বিল্ডিং। সেখানে পৌঁছাতে প্রায় ১ ঘণ্টা লেগেছিল। গেট দিয়ে ঢুকেই দেখি লম্বা লাইন। অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কেউ নতুন লাইসেন্সের জন্য, কেউ নবায়নের জন্য। আমরা নম্বর নিয়ে বসলাম। রাহুল আমার পাশে বসে মোবাইলে গেম খেলছিল। মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে হাসছিল। বলল, মা, তোমার নতুন লাইসেন্সের ছবি কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বললাম, হ্যাঁ রে, ফটোগ্রাফার বেশ ভালো কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা অপেক্ষার পর আমাদের নাম ডাকা হল। একটা কাউন্টারে গেলাম। সেখানে একজন মধ্যবয়সী অফিসার বসেছিলেন। চশমা পরা, গোফওয়ালা। তিনি আমার কাগজপত্র দেখতে লাগলেন। আপনার পুরাতন লাইসেন্স? তিনি জিজ্ঞেস করলেন। আমি পার্স থেকে বের করে দিলাম। মেডিকেল সার্টিফিকেট? সেটাও দিলাম। ব্যাংক রসিদ? দিলাম। তারপর তিনি বললেন, ইমার্জেন্সি কন্ট্যাক্ট পার্সনের নাম কি দেবেন? আমি একটু চিন্তা করছিলাম। সাধারণত স্বামীর নাম দেওয়া হয়। কিন্তু রাকিব এখন বিদেশে। কাজের সুবাদে প্রায় ৬ মাস ধরে সিঙ্গাপুরে আছে। তাই ভাবছিলাম কার নাম দেব। ঠিক তখনই রাহুল বলল, আমার নাম দিন। অফিসার জিজ্ঞেস করলেন, আপনার সাথে উনার সম্পর্ক কি? রাহুল একটু ইতস্তত না করে পরিষ্কার গলায় বলল, স্বামী। আমার মাথায় যেন বাজ পড়ল। মুখ থেকে কোনো কথা বেরোল না। অফিসার কোনো প্রশ্ন করলেন না, ফর্মে লিখে দিলেন। হয়তো ভাবলেন আমরা বয়সে কাছাকাছি স্বামী স্ত্রী। আজকাল অনেকেই তো দেরিতে বিয়ে করে। ফর্মে সই করতে গিয়ে আমার হাত কাঁপতে লাগল। কলম পড়ে গেল। রাহুল সাথে সাথে তুলে দিল। তার হাত আমার হাত স্পর্শ করল। একটা অদ্ভুত অনুভূতি হল। লাইসেন্স পেতে আরও ১৫ মিনিট লাগল। সেই সময়টুকু আমি কিছুই ভাবতে পারছিলাম না। রাহুল স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিল। বলল, মা, এবার তো তুমি নিজে নিজেই গাড়ি চালিয়ে যে কোনো জায়গায় যেতে পারবে। লাইসেন্স হাতে পেয়ে আমরা অফিস থেকে বের হলাম। পার্কিংয়ে গিয়ে গাড়িতে উঠলাম। আমি ড্রাইভিং সিটে বসলাম। রাহুল পাশের সিটে। গাড়ি স্টার্ট দেওয়ার আগে রাহুল আমার দিকে ঝুঁকে এলো। বলল, মা, এই লাইসেন্সে তোমার স্বামী আমি। আমি তোমাকে সারা জীবন গাড়ি চালিয়ে ঘুরিয়ে বেড়াব। তুমি আমাকে বিয়ে করো, আমরা দূরে কোথাও চলে যাই। আমার সারা শরীর কাঁপতে লাগল। এ কি বলছে রাহুল? ও কি পাগল হয়ে গেছে? রাহুল, তুমি কি বলছ? আমি তো তোমার মা। মা মানে কি? তুমি তো আর আমার আসল মা নও। এই কথা শুনে আমার মাথা ঘুরে গেল। মানে? মা, তুমি কি ভুলে গেছ? আমি তো দত্তক নেওয়া। আমার যখন ৫ বছর বয়স তখন তুমি আর বাবা আমাকে এনেছিলে। তাহলে তুমি আমার আসল মা কিভাবে? এই কথা শুনে আমার চোখে অন্ধকার নেমে এলো। হ্যাঁ, রাহুল সত্যি কথাই বলেছে। ১৬ বছর আগে আমি আর রাকিব একটা অনাথ আশ্রম থেকে ৫ বছর বয়সী রাহুলকে দত্তক নিয়েছিলাম। কিন্তু এতদিন পরে এই কথা মনে করিয়ে দেওয়ার মানে কি? রাহুল, দত্তক নেওয়া হলেও তুমি আমার ছেলে। আমি তোমার মা। কাগজে কলমে হয়তো। কিন্তু রক্তের সম্পর্ক তো নেই। তাহলে আমি কেন তোমাকে বিয়ে করতে পারব না? আমি হতবাক হয়ে গেলাম। রাহুল যা বলছিল সেটা একদিক থেকে সত্যি। কিন্তু ১৬ বছর ধরে আমি ওকে নিজের ছেলে বলেই মানুষ করেছি। ও আমাকে মা বলে ডাকে। আর এখন? রাহুল, তুমি কি বলছো বুঝতে পারছ? এটা তো সামাজিকভাবে অগ্রহণযোগ্য। কেন? কে বলেছে অগ্রহণযোগ্য? আমি তোমাকে ভালোবাসি, মা।
শুধু মায়ের মতো না, একজন নারী হিসেবেও। আমার মাথা ঝিমঝিম করতে লাগল। এ কি শুনছি আমি? আমার রাহুল, যাকে আমি এতদিন ছেলে বলে জানতাম, সে আমাকে বলছে। রাহুল, থামো। আর এসব কথা বলো না। আমরা বাড়ি চলো। কিন্তু রাহুল থামল না। বলল, মা, আমি সিরিয়াস। আমি তোমাকে বিয়ে করতে চাই। তুমি এখনো যুবতী, সুন্দর। মাত্র ৪৪ বছর বয়স। আর আমার ২১। পার্থক্য খুব বেশি না। রাহুল, এসব বাজে কথা বন্ধ করো। আমি তোমার মা। না, তুমি আমার মা নও। তুমি তানিয়া খান, একজন সুন্দর, শিক্ষিত নারী, যার স্বামী বিদেশে থাকে। জিমি একা একা বাড়িতে থাকেন। এই কথাগুলো শুনে আমার গা শিউরে উঠল। রাহুল কিভাবে এসব কথা বলছে? মা, আমি অনেক দিন ধরেই তোমাকে লক্ষ্য করছি। তুমি কিভাবে চলো, কিভাবে কথা বলো, কিভাবে হাসো, সব কিছুতেই আমি মুগ্ধ। আমি আর কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিলাম। দ্রুত বাড়ির দিকে যেতে লাগলাম। কিন্তু রাহুল কথা বলা বন্ধ করল না। মা, তুমি রাগ করো না। আমি জানি এটা হঠাৎ শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু ভেবে দেখো, আমি তো আর ছোট নেই। আমি একটা পূর্ণবয়স্ক পুরুষ। আর তুমি একা। চুপ করো রাহুল। এসব অর্থহীন কথা বলো না। অর্থহীন কেন? আমি তোমাকে সুখী রাখতে পারব। তুমি যা চাইবে সব দেব। আমরা দূরে কোথাও চলে যেতে পারি, যেখানে কেউ আমাদের চেনে না। আমি আর সহ্য করতে পারলাম না। গাড়ি একপাশে দাঁড় করিয়ে চিৎকার করে বললাম, থামো। আর একটা কথাও বলো না। তুমি পাগল হয়ে গেছ। রাহুল একটু চুপ থাকল। তারপর শান্ত গলায় বলল, মা, আমি পাগল হইনি। আমি শুধু সত্যি কথা বলেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি কিছু বুঝতে পারছিলাম না। এতদিন রাহুল এমন ছিল না। খুবই ভদ্র, শান্ত ছেলে। পড়াশোনায় ভালো। বন্ধুদের সাথে মিশে। কখনো কোনো অসামাজিক আচরণ করেনি। তাহলে হঠাৎ এই পরিবর্তন কেন? বাড়ি পৌঁছে আমি সোজা নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে দিলাম। মাথায় হাত দিয়ে বসে রইলাম। কি করব আমি এখন? রাকিব বিদেশে। ওকে বললেও কি করবে? আর পূজা? ও যদি জানতে পারে তার দাদা এসব কথা বলেছে? রাত্রে খাবার টেবিলে আমি আর রাহুল পাশাপাশি বসলাম। পূজাও ছিল। আমি চেষ্টা করছিলাম স্বাভাবিক থাকতে। কিন্তু রাহুল মাঝে মাঝে আমার দিকে এমনভাবে তাকাচ্ছিল যেটা আগে কখনো দেখিনি। পূজা বলল, মা, তোমার লাইসেন্স হয়েছে তো? হ্যাঁ, হয়েছে। দাদা বলছিল তুমি নাকি অনেক টেনশন করেছিলে। আমি রাহুলের দিকে তাকালাম। ও কি বলেছে পূজাকে? রাহুল বলল, হ্যাঁ, মা একটু নার্ভাস ছিলেন। কিন্তু শেষে সব ঠিক হয়েছে। খাওয়া শেষ করে পূজা নিজের রুমে চলে গেল। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজতে লাগলাম। রাহুল এসে পাশে দাঁড়াল। মা, আমার কথাগুলো ভেবে দেখবে? কোনো কথা? যা আজ বলেছি। রাহুল, তুমি যা বলেছ সেটা ভুল। এসব ভুলে যাও। আমি পারব না, মা। আমি তোমাকে ভালোবাসি। আমি হাতের বাসন ছেড়ে দিয়ে ওর দিকে তাকালাম। রাহুল, তুমি যা ভাবছ সেটা ভালোবাসা নয়। এটা একটা বিভ্রান্তি। না মা, এটা বিভ্রান্তি নয়। আমি অনেক দিন ধরেই বুঝেছি। আমি তোমার প্রতি শুধু পুত্রের ভালোবাসা অনুভব করি না। আমি আর কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। কিন্তু রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা শোনো। আমি শুনব না। তুমি নিজের রুমে যাও। না, আমি যাব না। আমাকে সুযোগ দাও। তুমি বুঝতে পারবে আমি কতটা ভালোবাসি তোমাকে। এই কথা বলে রাহুল আমার কাছে এগিয়ে এলো। আমি পিছিয়ে গেলাম। দূরে থাকো রাহুল। কিন্তু ও এগিয়ে এসেই আমার হাত ধরল। মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি হাত ছাড়িয়ে নিলাম। রাহুল, তুমি যা করছো সেটা ঠিক না। আমি তোমার মা। না, তুমি আমার মা নও। তুমি তানিয়া, আমার ভালোবাসার মানুষ। এই কথা বলে রাহুল হঠাৎ আমাকে জড়িয়ে ধরার চেষ্টা করল। আমি জোরে ধাক্কা দিয়ে ওকে সরিয়ে দিলাম। তুমি পাগল হয়ে গেছো রাহুল। এসব বন্ধ করো। রাহুল আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে বলল, মা, আমি জানি তুমি এখনই সব কিছু মেনে নিতে পারবে না। কিন্তু সময় দাও। ভেবে দেখো।
আমি কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে গেলাম। দরজা বন্ধ করে বিছানায় বসে পড়লাম। কি যে হচ্ছে আমার সাথে? রাহুল কেন এমন আচরণ করছে? ভাবতে ভাবতে মনে পড়ল, গত কয়েক মাস ধরে রাহুলের আচরণে কিছুটা পরিবর্তন এসেছিল। আগে ও খুব কম কথা বলতো আমার সাথে, কিন্তু সম্প্রতি অনেক বেশি মনোযোগ দিচ্ছিল। আমার সব কাজে হাত লাগাতে চাইত। আমি যখন রান্না করি ও পাশে এসে দাঁড়াত। আমি যখন বাজার করি ও সাথে যেতে চাইত। আগে আমি ভেবেছিলাম ও হয়তো আরও দায়িত্বশীল হয়ে উঠেছে। কিন্তু আজ বুঝলাম আসল ব্যাপার কি। রাতে ঘুমাতে পারলাম না। মাথায় নানা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। রাহুল যা বলেছে সেটা একদিক থেকে সত্যি। ও আমার দত্তক নেওয়া সন্তান। রক্তের কোনো সম্পর্ক নেই। কিন্তু তারপরেও ১৬ বছর ধরে আমি ওকে নিজের ছেলে হিসেবেই বট করেছি। ও আমাকে মা বলে ডাকে। এখন হঠাৎ পরদিন সকালে আমি দেরিতে উঠলাম। পূজা স্কুলে চলে গেছে। রাহুল বাড়িতেই ছিল। ও এগিয়ে এসে বলল, মা, তোমার চা বানিয়েছি। আমি কোনো কথা না বলে চা নিলাম। রাহুল আমার সামনে বসল। মা, গতকাল রাতে ঘুম হয়েছিল? আমি চুপ থাকলাম। মা, আমি জানি তুমি রাগ করেছ। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। আমি চা শেষ করে উঠে পড়লাম। রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা শোনো। আমি ওর দিকে ফিরে বললাম, রাহুল, তুমি কি কোনো মানসিক সমস্যায় ভুগছ? তোমার কোনো কাউন্সেলিং দরকার? না মা, আমার কোনো সমস্যা নেই। আমি খুবই স্বাভাবিক। আমি শুধু সত্যি কথা বলেছি। আমি আর কোনো কথা না বলে বাথরুমে চলে গেলাম। কিন্তু রাহুল দরজার বাইরে দাঁড়িয়ে কথা বলতে লাগল। মা, তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না। আমরা এই নিয়ে কথা বলতেই হবে। আমি কোনো উত্তর দিলাম না। কিন্তু মনে মনে ভাবছিলাম রাকিবকে ফোন করব কিনা। কিন্তু কি বলবো? যে রাহুল আমাকে বিয়ে করতে চায়? শুনতে কত অদ্ভুত লাগবে। বাথরুম থেকে বের হয়ে দেখি রাহুল আমার রুমেই বসে আছে। আমার বিছানায় বসে আছে। রাহুল, তুমি এখানে কি করছো? মা, আমরা কথা বলি। আমি তোমাকে বোঝাতে চাই। কি বোঝাবে? এসব ভুল চিন্তা মাথা থেকে বের করো। রাহুল উঠে দাঁড়িয়ে আমার কাছে এলো। মা, তুমি একবার ভেবে দেখো। বাবা বিদেশে থাকে। তুমি একা। আমি তোমার পাশে আছি। আমরা একসাথে খুশিতে থাকতে পারি। আমি ওর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। রাহুল, তুমি কি বলছো? তোমার বাবা ২ মাস পর দেশে ফিরবে। হ্যাঁ, ফিরবে। তারপর? তারপর আবার চলে যাবে। এভাবেই চলতে থাকবে। কিন্তু আমি তো সব সময় তোমার পাশে থাকব। আমি মাথা নেড়ে বললাম, না রাহুল। এসব কথা ভুল। তুমি আমার ছেলে। আমি তোমার ছেলে নই, মা। আমি একটা পূর্ণবয়স্ক পুরুষ। আর তুমি একজন সুন্দর নারী। আমাদের মধ্যে যে আকর্ষণ, সেটা স্বাভাবিক। কি আকর্ষণ? কোনো আকর্ষণ নেই। রাহুল আমার কাছে আরও এগিয়ে এলো। আছে মা। তুমি নিজেও অনুভব করো। যখন আমি তোমার কাছে আসি তুমি একটু অস্বস্তি বোধ করো। কিন্তু সেই অস্বস্তিটা মন্দ লাগে না। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। ও কিভাবে জানল? আসলেই তো, গত কিছুদিন ধরে রাহুল যখন আমার কাছে আসত আমার একটু অদ্ভুত লাগত। কিন্তু সেটা না, এসব কিছু নেই। তুমি ভুল ভাবছ। রাহুল মিষ্টি হেসে বলল, মা, আমি ভুল ভাবছি না। আমি তোমাকে খুব কাছ থেকে দেখেছি। তুমি যখন শাড়ি পরো, যখন চুল বাঁধো, যখন রান্না করো, সব সময় আমি লক্ষ্য করেছি। এই কথা শুনে আমার গা শিউরে উঠল। রাহুল কতদিন ধরে আমাকে এভাবে দেখছে? রাহুল, তুমি এসব কথা বলো কেন? এসব ভুল। ভুল কেন? আমি তোমাকে ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি তোমার মা। আর তুমি আমার ছেলে। কাগজে কলমে। কিন্তু আসলে আমরা দুইজন প্রাপ্তবয়স্ক মানুষ। আমি বুঝতে পারছিলাম রাহুলের সাথে তর্ক করে কোনো লাভ নেই। ও একটা সিদ্ধান্ত নিয়েই এসেছে। রাহুল, আমি বাজারে যাব। তুমি ঘর থেকে বের হও। আমিও যাব তোমার সাথে। না, তুমি বাড়িতে থাকো। কিন্তু রাহুল আমার সাথেই চলে এলো। রাস্তায় হাঁটতে হাঁটতে বলল, মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি একবার সুযোগ দাও। আমি কোনো উত্তর দিলাম না।
কিন্তু মনে মনে ভাবছিলাম এই অবস্থা কতদিন চলবে। বাজার থেকে ফিরে এসে দেখি পূজা স্কুল থেকে ফিরেছে। ও বলল, মা, আজ স্কুলে আমাদের একটা অনুষ্ঠান হবে, তুমি আসবে? আমি বললাম, হ্যাঁ, যাব। রাহুল বলল, আমিও যাব। পূজা খুশি হয়ে বলল, দাদা, তুমিও আসবে? কতদিন পর। সন্ধ্যায় আমরা তিনজনে পূজার স্কুলে গেলাম। সেখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। পূজা নাচ পরিবেশনা করেছিল। আমরা সামনের সারিতে বসেছিলাম। রাহুল আমার পাশেই বসেছিল। অনুষ্ঠানের মাঝখানে রাহুল আস্তে আস্তে আমার হাতে হাত রাখল। আমি হাত সরিয়ে নিলাম, কিন্তু ও আবার রাখল। এভাবে কয়েকবার করার পর আমি আর সরালাম না। কারণ চারপাশে অনেক মানুষ। কেউ দেখে ফেললে কি ভাববে? রাহুল আমার কানে কানে বলল, মা, তোমার হাত কত নরম। আমি কিছু বললাম না, কিন্তু একটা অদ্ভুত শিহরণ অনুভব করলাম। অনুষ্ঠান শেষ হওয়ার পর আমরা বাড়ি ফিরলাম। পূজা খুব খুশি ছিল। বলল, মা, আমার নাচ কেমন লেগেছে? আমি বললাম, খুব সুন্দর হয়েছে। রাহুলও বলল, হ্যাঁ, তোর নাচ দেখে মনে হচ্ছিল তুই একজন পেশাদার নর্তকী।